একটা সময় ছিল যখন আমাদের ভারতকে সোনার চড়ুই বলা হতো এবং এর কারণ ছিল এখানকার বিপুল সোনার ভান্ডার। কিন্তু ঔপনিবেশিক যুগে যখন ব্রিটিশরা ভারতের ভূখণ্ডের দখল নিয়েছিল তখন আমরা আমাদের অনেক সোনা হারিয়ে ফেলেছিলাম। তবে এখন রিপোর্ট বলছে যে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যে বিশাল সোনার ভান্ডারের সন্ধান পাওয়া গেছে। বিস্ময়কর ব্যাপার হলো এই সোনার ভান্ডার একাধিক জেলায় ছড়িয়ে রয়েছে। শুনতে পাওয়া যাচ্ছে এতটাই নিশ্চিতভাবে সোনার খনি পাওয়া গেছে যেটা নিলামের কাজও দ্রুত গতিতে চলছে। অনুমান করা হচ্ছে যে এখানে 50 টনের বেশি সোনা থাকতে পারে। অর্থাৎ ভারত আবার সোনার চড়ুই হয়ে ওঠার পথে রয়েছে। এবং এর পাশাপাশি আমাদের বড় সুবিধা হলো এতদিন আমরা সুইজারল্যান্ড এবং ইউএইর মতো দেশের থেকে সোনা আমদানি করতাম, কিন্তু এখন হয়তো সেটা করার দরকার পড়বে না। ফলে ভারতের বাজারে সোনার দাম যা আকাশ ছোঁয়া হয়ে গেছে তা কমতে পারে। তো কোথায় পাওয়া গেল এই সোনার ভান্ডার? এটা কি ভারতের অর্থনীতিকে বদলে দিতে পারে? আমরা কি আবার বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ কেন্দ্র হয়ে উঠতে চলেছি? তো এই খবরের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন এবং এই চমকপ্রদ যাত্রায় এগিয়ে চলুন। তবে তার আগে ভারতে এত বড় সোনার ভান্ডার আবিষ্কারের খবর আপনার পছন্দ হলে ভিডিওটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো কেন সোনার দাম বাড়ছে? সম্প্রতি সোনার দাম দিন দিন বেড়েই চলেছে। এর পেছনে রয়েছে বিভিন্ন কারণ। সবচেয়ে বড় কারণ হলো বর্তমানে বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন বেড়ে চলেছে এবং কিছু দেশে তো বছরের পর বছর ধরে যুদ্ধ চলছে। এরই মধ্যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর ট্যারিফ এবং আমদানি শুল্ক বসিয়েছেন। এর ফলে সরাসরি অস্ত্র যুদ্ধ না হয়ে অর্থনৈতিক যুদ্ধ শুরু হয়েছে, যার ফলে বিশ্ববাজারের পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। তো ফলস্বরূপ ভারতীয় রুপি, ইরানের রিয়াল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং তুর্কির মুদ্রা ক্রমাগত দর হারাচ্ছে। এমনকি ডলারের অবস্থাও খুব একটা ভালো নেই। এছাড়া বড় বড় অর্থনীতির দেশগুলোর মুদ্রাও দুর্বল হয়ে পড়ছে। তাই আন্তর্জাতিক বিনিয়োগকারীরা এবং বিদেশি ব্যাংকগুলো তাদের অর্থ সোনায় বিনিয়োগ করছে, কারণ সোনা সবচাইতে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়। এর ফলে সোনার চাহিদা বেড়ে গেছে, যা তার দামের ঊর্ধ্বগতির মূল কারণ। তো ভারত কেন সোনার উপর নির্ভরশীল ছিল? আমরা সবাই জানি একসময় ভারতকে সোনার চড়ুই বলা হতো, কারণ তখন এখানকার ধনভাণ্ডার ছিল অপূর্ব। কিন্তু ঔপনিবেশিক যুগে ব্রিটিশ এবং অন্যান্য বিদেশি আক্রমণকারীরা ভারতের মূল্যবান সোনা লুট করে নিয়ে যায়। কিন্তু এখন গল্পের মোড় ঘুরতে শুরু করেছে, কারণ 2023 সাল থেকে ওড়িশায় সোনার খনি খোঁজার চেষ্টা চলছিল। ভারতের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ জিএসআই এবং ওড়িশার ভূতাত্ত্বিক অধিদপ্তর 2023 সালে দেওঘর, কেনঝর এবং ময়ূরভঞ্জ জেলায় সোনার সম্ভাব্য ভান্ডার চিহ্নিত করেছিল। তবে নিশ্চিত প্রমাণ তখনও পাওয়া যায়নি। কিন্তু টানা 2 বছরের প্রচেষ্টার পর এখন মনে করা হচ্ছে যে এখানে সত্যি বিশাল পরিমাণ সোনা রয়েছে। তো এই সোনার খনি ভারতের ইকোনমিকে কিভাবে বদলাতে পারে? দেখুন, ভারতে সোনা শুধু একটা ধাতু নয়, এটা সংস্কৃতি, ঐতিহ্য এবং অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ। প্রাচীন কাল থেকেই ভারতের মন্দিরগুলোতে প্রচুর সোনার ভান্ডার ছিল। আর তাছাড়া ব্যক্তিগত বিনিয়োগ এবং সঞ্চয়ের জন্য ভারতীয় পরিবারগুলো সোনাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ওড়িশার সুন্দরগঞ্জ, নবরঙ্গপুর, আঙ্গুল এবং কোরাপুট জেলায় বড় সোনার ভান্ডার পাওয়া গেছে। প্রথমবারের মতো দেওঘর জেলায় একটা সোনার খনি নিলাম হতে চলেছে, যা ভারতের ইতিহাসে অন্যতম সোনার বৃহৎ ভান্ডার হতে পারে। তো ভারত কি এখন সোনার ক্ষেত্রে আত্মনির্ভর হতে পারে? বর্তমানে ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সোনার মজুদ 876 টন, যা বিশ্বে 8ম স্থানে রয়েছে। যদিও ভারত বিশ্বের অন্যতম বড় সোনা আমদানিকারক দেশ, ভারত বছরে প্রায় 800 থেকে 900 টন সোনা আমদানি করে, যার জন্য 30 থেকে 40 বিলিয়ন ডলার ব্যয় হয়। এটা আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডারের ওপর বড় চাপ সৃষ্টি করে। তবে যদি ওড়িশায় আবিষ্কৃত এই সোনার ভান্ডারকে সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে এই পরিস্থিতি পুরোপুরি বদলে যেতে পারে। তো কতটুকু সোনা পাওয়া যেতে পারে এই ভান্ডার থেকে? জিএসআই এর হিসেব অনুযায়ী ওড়িশার কিছু এলাকায় 10 থেকে 15 টন সোনা থাকার সম্ভাবনা ছিল। তুলনা করলে দেখা যায় কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের খনিগুলো থেকে বছরে প্রায় 17 থেকে 20 টন সোনা উত্তোলন করা হয়। তাহলে ওড়িশার নতুন সোনার খনি যদি কার্যকরী হয়, তবে ভারতীয় উৎপাদন অনেক বাড়তে পারে। প্রাথমিক অনুমান অনুযায়ী 15 থেকে 25 টন সোনা পাওয়া যেতে পারে। তবে যদি খনির মান উচ্চমানের হয়, তাহলে এটা 50 টন বা তারও বেশি হতে পারে। আনুষ্ঠানিকভাবে সঠিক হিসাব নিশ্চিত করা যায়নি। তো ভারতীয় ইকোনমিতে এর কি প্রভাব পড়বে? তো 1, সোনার আমদানি কমে যাবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। 2, সোনার দাম কমে যেতে পারে, ফলে সাধারণ মানুষের জন্য সোনা কেনা সহজ হবে। 3, জুয়েলারি এবং গয়নার ব্যবসা বৃদ্ধি পাবে, যা রপ্তানিকেও বাড়িয়ে তুলবে। এবং 4,
অনুসার ভারতের অর্থনীতি এবং জিডিপি আরও শক্তিশালী হবে। ভারতের গয়নার বাজার বিশাল, যেখানে প্রতি বছর $20 বিলিয়ন বেশি জেমস এবং জুয়েলারি রপ্তানি করা হয়। ভারত থেকে আমেরিকা, দুবাই, সিঙ্গাপুর, রাশিয়া, হংকং এবং চীনের মতো দেশ প্রচুর পরিমাণে স্বর্ণ অলংকার কেনে। যদি ভারত নিজস্ব খনিগুলো থেকে উৎপাদন বাড়াতে পারে তাহলে গয়নার রপ্তানি আরো বৃদ্ধি পাবে এবং ভারতীয় অর্থনীতি আরো মজবুত হবে। তো আমরা কি আবার সোনার চড়ুই হতে চলেছি? সেটা এখন সময়ই বলবে। তবে ওড়িশার এই নতুন সোনার ভান্ডার ভারতের ভবিষ্যৎ অর্থনীতির চেহারা বদলে দিতে পারে। তা আপনি চাইলে কমেন্টে ভারতের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এমন সফলতার জন্য জয় হিন্দ অবশ্যই লিখতে পারেন। ওদিকে ঘটেছে আরো একটা বড় ঘটনা। জাতিসংঘে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারত। এইবার জাতিসংঘে ভারত পাকিস্তানকে কড়া সতর্কবার্তা দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পাক অকুপাইড কাশ্মীর অবিলম্বে ছেড়ে দিতে হবে। ভারত জাতিসংঘের শান্তি স্থাপনার সংস্কার সংক্রান্ত আলোচনার সময় পাকিস্তানের মিথ্যা দাবিকে শুধু কঠোরভাবে খণ্ডনই করেননি, বরং বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে, যা পাকিস্তান কখনো কল্পনাও করতে পারেনি। জাতিসংঘে ভারত সুস্পষ্টভাবে বলেছে যে পাকিস্তানকে এখনই পিওকে খালি করে দিতে হবে। ভারত কাশ্মীর নিয়ে পাকিস্তানের লাগাতার মিথ্যা প্রচার এবং ভিত্তিহীন দাবিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান বহুবার কাশ্মীরের প্রসঙ্গ উত্থাপন করে ভারতকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। পাকিস্তান কাশ্মীর নিয়ে করেছে অপপ্রচার এবং সেই নিয়ে দিয়েছে ভারতও জবাব। বর্তমানে পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য এবং এই সুযোগ কাজে লাগিয়ে বারবার কাশ্মীর ইস্যু তুলছে পাকিস্তান। প্রতিবারই তারা ভারতকে বিপাকে ফেলার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থই হয়। এই নিয়ে ভারতের কড়া বার্তা কি? জাতিসংঘে ভারতের প্রতিনিধি স্পষ্ট ভাষায় বলেছেন, ম্যাডাম প্রেসিডেন্ট, ভারত বাধ্য হয়ে উল্লেখ করছে যে পাকিস্তানের প্রতিনিধি আবারও ভারতের সাংবিধানিক অঞ্চল জম্মু এবং কাশ্মীর নিয়ে বেমানান ভিত্তিহীন মন্তব্য করেছেন। এমন ভিত্তিহীন দাবি তাদের অবৈধ দখলদারিকে মান্যতা দেয় না এবং তাদের রাষ্ট্রীয় মদত পুষ্ট সন্ত্রাসবাদকেও ন্যায্যতা প্রদান করে না। ভারত স্পষ্ট জানিয়েছে জম্মু এবং কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং চিরকাল থাকবে। পাকিস্তান এখনো বেআইনিভাবে জম্মু কাশ্মীরের একাংশ দখল করে রেখেছে এবং এটা তাদের অবিলম্বে খালি করা উচিত। পাকিস্তান যেনই আন্তর্জাতিক মঞ্চকে বিভ্রান্তিমূলক এবং স্বার্থান্বেষী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে। ভারত এখন এ বিষয়ে আরো বিস্তারিত প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন মনে করছে না। তো জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি কি বললেন? জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাজদূত পি হারিস পাকিস্তানের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে বলেন, কাশ্মীর ইস্যুতে পাকিস্তান বারবার মিথ্যা প্রচার চালালেও সত্য কখনো পরিবর্তন হবে না। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। পাকিস্তান যতই মিথ্যা বলুক, সত্যি কখনো বদলাবে না। পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। তাদের উচিত অবিলম্বে পিওকে খালি করে দেওয়া। এইভাবেই ফাঁস হয়ে গেল পাকিস্তানের অপপ্রচার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের কড়া জবাবের পর পাকিস্তান সম্পূর্ণরূপে বেকায়দায় পড়ে গেছে। শান্তি স্থাপন সংক্রান্ত আলোচনার মোড় ঘুরিয়ে নিজেদের স্বার্থোন্নতি করার পাকিস্তানের চক্রান্ত উন্মোচিত হয়ে গেছে। ভারতের তীব্র প্রতিবাদের পর পাকিস্তানের ব্যাপক সমালোচনা শুরু হয়েছে এবং আন্তর্জাতিক মহলে তারা ফের অপমানিত হয়েছে। তো বন্ধুরা, এখন এই বিষয়গুলো নিয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানান এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে ইনফরমেশনটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের এবং সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।